সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, মতামত নেওয়ার চেষ্টা করি, সংশ্লিষ্ট বিষয়ে বিদগ্ধ জনদের মতামত জানাতে চেষ্টা করি। সরকার গঠনের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন 3 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী। একজন পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন, একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন 6 মাস পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মূল্যায়ন করা হবে। এই রদবদলে কোন কোন বিষয় বিবেচনা করা হয়েছে সেই সব জানার চেষ্টা করব, বিশ্লেষণ শুনবো আজকের কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মজলিসে শুরার সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, আছেন সাংবাদিক মাহবুব আজিজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল, আপনি তথ্য বিষয়ক সম্পাদক বিএনপির, তথ্যমন্ত্রীর একটি রদবদল আমরা দেখলাম। বিশেষ করে তথ্যমন্ত্রীর জায়গা থেকে তাকে মন্ত্রী পরিষদ থেকেই বলতে পারেন যে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি পদত্যাগ করেছেন পরে আমরা শুনলাম, এবং তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। মূল বিষয়টি আমি যেটি শেষ করেছিলাম প্রথম কথাটি, যে আসলে কোন কোন বিবেচনায় এই মন্ত্রী পরিষদের রদবদল হলে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের যখন মন্ত্রিসভা গঠন হয় তখন সরকারের 180 ডেজ প্রায়োরিটি অ্যাকশন প্ল্যান একটা ছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন আমাদের কাজের মূল্যায়ন করে তাদেরকে প্রমোশন বা কিছু চেঞ্জ করা হবে, কিছু রিফর্ম করা হবে। সেই বেসিসে আমাদের যিনি তথ্যমন্ত্রী ছিলেন তাকে এখন প্রধানমন্ত্রী উপদেষ্টা করা হয়েছে, আপনি দেখেছেন, এবং নতুন একজনকে এই তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তথ্য মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী কাজ করছেন, ভালোভাবেই কাজ করছেন, তা আমাদের যিনি পূর্ণাঙ্গ মন্ত্রী ছিলেন তিনিও ভালোভাবে কাজ করছিলেন, কিন্তু সরকার মনে করছে যে তাকে প্রধানমন্ত্রীর একজন অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া যথার্থ। এবং অন্য অন্য মন্ত্রণালয় দেখেছেন যে বিশেষ করে আপনাদের হিল ট্যাক্সের আমাদের একজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন, হ্যাঁ, তাকে সেখানে একজনকে প্রতিস্থাপন মন্ত্রী মারমা সম্প্রদায়ের বোমাং রাজার বংশধর, তিনি আমাদের দল দীর্ঘদিন করেন, একজন প্রবীণ রাজনীতিবিদ, তাকে দেওয়া হয়েছে সেখানে। আমাদের এলজিআরডি মিনিস্টার উনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, সেখানেও দেখলেন যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মঈন খান স্যারকে দেওয়া হয়েছে, এবং ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। বিমান মন্ত্রীকে খাদ্য মন্ত্রণালয় সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে প্রতিমন্ত্রীকে ফুলমন্ত্রী করা হয়েছে। এইগুলো মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করবার জন্য আমাদের যে অ্যাকশন প্ল্যান যেটা হয়েছে 180 দিনে, সেই মূল্যায়নের ভিত্তিতেই প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু এটার ভিতরে ইনস অ্যান্ড আউটস কী আছে এটা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদই ভালো বলতে হবে। তবে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে অ্যাকশন প্ল্যান 180 ডেজ প্রায়োরিটি বেসিসে, সেইটা তিনি একটা ছোট রিফর্ম তিনি সবাই করলেন না। এটি স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, আপনি যেটা বললেন যেটা প্রধানমন্ত্রী বলতে পারবেন তার কথাটা, কিন্তু হয় না যে একটা এই দিয়ে বার্তাটা কি যে মন্ত্রী পরিষদের সবাই মানে কে ভালো কাজ করেছে, আপনি দেখেন এখানে কাউকে কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে সেটার এক ধরনের মূল্যায়ন। তো খারাপ কাজ কে করেছে সেইভাবে দেখেন আপনি, কাউকেও কিন্তু ড্রপ করা হয়নি, এটা তো দেখছেন, কাউকে ড্রপ করা হয়নি, খারাপ কাজ কিন্তু ড্রপ করা হতো। প্রধানমন্ত্রী বুঝছেন যে আমাদের তথ্যমন্ত্রীকে
তার অ্যাডভাইজার হিসেবে তিনি আরও কাজে লাগাতে পারবেন, তার হয়তো বিশেষ কোনো পরিকল্পনা আছেন রাষ্ট্রের প্রয়োজনে, সেজন্য নতুন একজন মন্ত্রীকে সেখানে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কেউ ফেইলার বা কেউ ফেল করেছে, ব্যর্থ হয়েছে, এমন কোনো বিষয় না। এটা একটা স্বাভাবিক কাজ। জাস্ট আপনি যদি বলেন যে গতি কি তাহলে ছিল না 180 দিন, হ্যাঁ গতি ছিল, সেটাকে আরও অ্যাক্সেলারেট করতে, ত্বরান্বিত করতে আমাদের প্রধানমন্ত্রী এই রদবদলগুলো করেছেন, এই চেঞ্জগুলো এনেছেন। কাউকে কিন্তু ড্রপ দেওয়া হয়নি, এইটা একটা বড় বার্তা যে আমরা ফেল করিনি। আমাদের এই মন্ত্রিসভা, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ইটস ভেরি ভাইব্রেন্ট মিনিস্ট্রি, তো রিফর্ম তো করা উচিত। কারণ আমরা জানি যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, রোমিং বি কালেক্ট হানিজ, আমরা জানি। না সেটা ঠিক আছে, সবকিছু মিলিয়ে এই পরিবর্তনটা স্বাভাবিক এবং এটা প্রয়োজন ছিল। না আমি যেটা আপনাকে প্রথম প্রশ্ন করেছিলাম যে মানে কোন বিষয়গুলো আসলে দলের দিক থেকে বা সরকারের দিক থেকে বা ধরেন প্রধানমন্ত্রীর দিক থেকে, আপনি যেটা বলছেন যে এটা সে একটা মূল্যায়ন করেছেন আর কি, কিন্তু যে বিষয়গুলো দেখা জনসম্পৃক্ততা দেখা, কারণ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যেটা ছিল যে তথ্যমন্ত্রী তার গত 6 মাসের মধ্যে এমন কোনো বিষয় হয়নি সাধারণের কাছে উপস্থাপিত যে তিনি খারাপ কাজ মানে খারাপ কাজ ঠিক আমি বলবো না, যে কম পারফরমেন্স তার খারাপ ছিল বা তিনি এমন কোনো কিছু করেছেন যাতে করে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন যে তাকে ছেটে ফেলা হয়নি, কিন্তু উপদেষ্টাটা অনেকটা আলংকারিক পদ হিসেবেই জনসাধারণ মনে করেন, কিন্তু মনে করা হয় আর কি যে প্রধানমন্ত্রী যদি কোনো উপদেষ্টাকে প্রিভিলেজ দেন, তিনি তো অনেক সময় অ্যাবাভ মিনিস্টার হয়ে যায়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এটা ইট ডিপেন্ডস অন প্রাইম মিনিস্টার। এখন পদটা যাই হোক, হয়তো অনেকে মন্ত্রী নেই, কিন্তু সরকার তাকে খুব প্রায়োরিটি দেয়। আমাদের স্ট্যান্ডিং কমিটি অনেক নেতাই আছেন, যে দেখা যাচ্ছে মন্ত্রিসভা একটা মন্ত্রণালয়ে মন্ত্রীরা একটা সিদ্ধান্ত দিচ্ছে, পরামর্শক্রমে স্ট্যান্ডিং কমিটির পরামর্শক্রমে সেটা চেঞ্জও আছে। সুতরাং এখানে ওইভাবে ভাববার কিছু নেই। নিশ্চয় আমাদের গভর্নমেন্টের একটা পলিসি, পার্টির একটা পলিসি, সব মিলিয়ে এখানে কাউকে আপনার আন্ডারমাইন করা হচ্ছে না, কাউকে অ্যাবডিকেটও করা হয়নি, শুধুমাত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে। মাহবুব আজিজ, আমি জাস্ট আপনার মূল্যায়নটা জানবো যে এই পরিবর্তনটাকে, একটা হলো যে এটা তো খুবই ভালো যে প্রধানমন্ত্রী এক ধরনের অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন তার মন্ত্রিসভাকে এবং তিনি পারফরমেন্স মূল্যায়ন করছেন। সেই মূল্যায়নটা বাইরে থেকে আমরা যারা আছেন, যারা সরকারকে ফলো করেন, নিয়মিত দেখেন, বোঝার চেষ্টা করেন সরকারকে, মানে আপনার দৃষ্টিতে এই পরিবর্তনটা কি? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, বর্তমান যে মন্ত্রিসভা দাঁড়ালো 51 জন সদস্য, এটা কিন্তু বাংলাদেশের এই ইতিহাসের তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা। সবচেয়ে বড় ছিল শেখ হাসিনার আমলে সর্বশেষ, এবং 2001 সালে যে বিএনপি সরকার ছিল সেটা দ্বিতীয়, এবং এটাই তৃতীয়। তো দেশের যে বর্তমান পরিস্থিতিতে আসলে 52 সদস্য বা 51 সদস্যের মন্ত্রিসভা, তার মধ্যে বেশ 12 জনের মতো উপদেষ্টার প্রয়োজন আছে কিনা, এটা নিশ্চয়ই সরকার ভেবে দেখছেন। আমরা আগামীতে বুঝতে পারবো যে এই বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে। কারণ দেখুন, দেশের বর্তমানের সমস্যাটা কি আসলে, তথ্য মন্ত্রণালয়ের যে কাজ, সেটা যদি আমরা এইভাবে বিশ্লেষণ করতে যাই যে তথ্যমন্ত্রী যিনি ছিলেন জহিরুদ্দিন স্বপন, তিনি যথেষ্ট ভালো করেননি বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে জ্বালানি বিদ্যুৎ সংকট কি তার চেয়ে ভালো জায়গায় আছে? আজকের যে খবর, সকাল 9:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ চলে গিয়েছিল, 2.5 ঘন্টা পর সেই বিদ্যুৎ এসেছে। এই শত শত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো এত বড় একটি জায়গায় যখন আপনার বিদ্যুৎ থাকে না, এবং আপনি দেখুন যে এটা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের বাস্তবতা নয়, কিন্তু রাজধানী থেকে শুরু করে বড় শহরগুলোতেও যেমনভাবে আপনার লোডশেডিং বাড়ছে, আপনার গ্রামের কথা তো বলাই বাহুল্য। তো এইরকম পরিস্থিতিতে সরকার যেখানে শুরুতে বলেছিল খুব দ্রুত এটা সমাধান হবে 7 থেকে 10 দিন, সেটা কিন্তু 2 মাসেও হচ্ছে না। বলছি না যে এটা মন্ত্রীর দোষ, মন্ত্রীর কারণে এটা হচ্ছে, এটা নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।
আওয়ামী লীগের যেই তাদের ক্যাপাসিটি এরকম বাড়িয়ে ফেলা, এগুলো তো আমরা অনেক আলোচনা করেছি যে কি কারণে এই সংকটগুলো হয়েছে। ক্যাপাসিটি বাড়িয়ে ফেলা, তারা 30,000 মেগাওয়াট ক্যাপাসিটি করেছে, কিন্তু 13,000-এর বেশি সংযোগ লাইন নাই, কোনো রকমে জোড়াতালি দিয়ে 15,000 16,000 চলেছে। তারপর যে 2 বছর চললো আপনার তত্ত্বাবধায়ক কি বলে অন্তর্বর্তী সরকারের সময়ে, সে অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাগুলোতে কতখানি কাজ করলো, অর্থাৎ একটি শ্বেতপত্র প্রয়োজন ছিল। কিন্তু জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সরকার কোন পর্যায়ে এই বিষয়টি পেয়েছিল সরাসরি যদি মানুষকে জানাতে পারতো, সে দোষ দিয়ে কিন্তু লাভ নাই। আমরা কিন্তু জাহিদুর রহমান সাহেবের মুখে শুনেছি যে চোখ বন্ধ করে দোষটা আওয়ামী লীগের সরকারের কাঁধে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, খালি কাঁধে দিয়ে দিলে হবে না, আপনি কতদিন কাঁধে দিবেন? আগামী 17 বছর যদি আপনি বলতে থাকেন যে আওয়ামী লীগের দোষ, হবে না। কাজেই আপনাকে কোন জায়গায় আপনি পেয়েছেন এবং আপনি কি করতে চাচ্ছেন, যেটা অংশীজনদের সাথে আলাপের কথা অনেকেই বলেছেন, বিশেষজ্ঞদের সাথে আলাপের কথা বলেছেন, বিভিন্নভাবে বিষয়গুলো এসেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিরোধী দল কেন সমাধান যদি পারে দিক, আসলে এটা তো পারস্পরিক বিতর্কের বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনি কতদিনেই সমাধান পাবেন। আপনি এখন যখন মধ্যপ্রাচ্য সংকটের কথা আসছে, ইরান আমেরিকা যুদ্ধের কথা আসছে, আপনি সংকট ছাড়া আপনার জীবন কখন থাকবে? সংকট তো আগামীতে আরও আসবে। তো সেই জায়গায় আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আপনার এই জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী কিন্তু এর আগেও দায়িত্বে ছিলেন 2001 সালে, তখন তিনি প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছিলেন। তো তিনি তো মোটামুটি জানেন বিষয়গুলো, এবং তিনি যদি এভাবে বলেন যে নানান রকম অজুহাত দেন, তখন কিন্তু আমাদের সাধারণ যারা বিশ্লেষক বা যারা পর্যবেক্ষণ করেন বিষয়গুলো, তখন কিন্তু এটাকে আসলে সারবস্তু খুব বেশি আছে বলে মনে হয় না। তারপরে আপনি ধরুন যে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ হয়ে গেছে, সিলেটের বিয়ানীবাজারে তৌহিদি জনতা। ওই প্রসঙ্গে আমি আসবো। আমি বললাম যে পুরো বিষয়টাতে আর কি আপনার এই পরিবর্তনটাতে আপনার মানে এই মতটা কি আর কি? আমার পরিবর্তন মনে হচ্ছে যে এটা সরকারের এক ধরনের রুটিন ওয়ার্ক। এটা খুব বড় ধরনের কোনো বার্তা সরকারের পক্ষ থেকে নয়। যদি হতো তাহলে কিন্তু আমরা ওই বড় বড় অ্যাড্রেসগুলো দেখতে পেতাম। যেমন আরেকটা জিনিস দেখবার মতো, কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আছেন, একাধিক প্রতিমন্ত্রীও আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, উপদেষ্টা আছেন, মন্ত্রীও আছেন। আবার কোনো মন্ত্রণালয়ে শুধু একজন মন্ত্রী আছেন, উপদেষ্টাও নাই, প্রতিমন্ত্রীও নাই, এরকম ঘটনাও ঘটেছে। আবার কোনো মন্ত্রীর হাতে 3-4টা অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। এই সমন্বয়টা কেন যে করা হচ্ছে না, সেটাও কিন্তু কোনো ব্যাখ্যা বোঝা যায় না। কাজেই সরকার এটা যে 6 মাস পরে পারফরমেন্স বিচার করেছেন, সেটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, হিডেন কোনো ব্যাপার থাকতে পারে, মানে হিডেন পারফরমেন্সের বিষয় থাকে। যেমন তথ্য মন্ত্রণালয়ের কথাই যদি বলেন, অ্যাপারেন্টলি তথ্য মন্ত্রণালয় তো ভালোই করছিল, যেভাবে আপনার মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে কিন্তু সরকার সেভাবে কোনো হস্তক্ষেপ করে নাই। এটা সাংবাদিকদের পক্ষ থেকেও সেইভাবে কোনো অভিযোগ আমরা আসে নাই। এমনকি কোনো ডিক্লারেশন বাতিল হয় নাই, কোনো সাংবাদিক গ্রেপ্তার হয় নাই, কথা বলার জন্য কাউকে ধরে নিয়ে যাওয়া হয় নাই। এইসব তো মুক্ত যেই গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা তো একজন তথ্যমন্ত্রীর প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া সরকারের যদি কোনো এজেন্ডা থাকে, সেটা যদি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি ব্যর্থ হয়ে থাকেন, সেটা তো আর আমরা বাইরে থেকে বলতে পারবো না। কিন্তু অন্যান্য পরিবর্তনগুলো, যেমন পার্বত্য চট্টগ্রামের পরিবর্তনটি রুটিন ওয়ার্ক, একজন পদত্যাগ করেছেন, তার জায়গায় দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চলে গেছেন দায়িত্ব নিয়ে, এলজিআরডি মন্ত্রী, সেখানে একজন সিনিয়র মন্ত্রীকে দেওয়া হয়েছে, মানে সিনিয়র একজন পার্সোনালিটিকে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তো সব মনে হয় যে রুটিন ওয়ার্ক হিসেবেই চলে গেছে। এই জায়গায় যে খুব পারফরমেন্স বিচার করা হয়েছে, সেটা মনে হয় না। পারফরমেন্স বিচার করলে জ্বালানি বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সংস্কৃতির উপরে যে বিভিন্ন জায়গায় তৌহিদি জনতার হামলা, বিভিন্ন জায়গায় যে কনসার্ট বা বন্ধ করা হচ্ছে, এই সব ব্যাপার সরকার অ্যাড্রেস করতেন, সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করা হয়নি। আচ্ছা, আপনার জায়গায় যেটা হয়েছে, এটা ওই অর্থে পারফরমেন্স বিচার করা হয়নি, এটা আমার মনে হচ্ছে। মোহাম্মদ কামাল হোসেন, আপনার কাছে এখন জানতে চাই যে আপনার বিরোধী দলে আছেন, আপনাদের দৃষ্টিতে এরকম সরকারের এইটি তো এক ধরনের, যদি পজিটিভভাবে এটা দেখি, যে এক ধরনের সরকারের মধ্যে নিজেদের মধ্যে আমরা কাউকে মন্ত্রী বানিয়ে দেওয়ার পরে
এর আগে যেরকম যে আমার মন্ত্রী বানিয়েছে তো বানিয়েছি, কাজে তার ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না, এই ধরনের অ্যাপ্রোচ আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে কারো বিরুদ্ধে যতই অভিযোগ আসুক না কেন ওটাতে কোনো কিছু করতে গেলে সেটা মানে প্রধানমন্ত্রী নিজেই মানে তার ব্যক্তিত্বে হানি হয়ে যাবে, এই ধরনের একটা অ্যাপ্রোচ ছিল আর কি। সেই জায়গাটা থেকে তো কিছুটা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানানোর জায়গা আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন কথা সহজ অনুষ্ঠানের প্রিয় পরিচালক, আমার সহ আলোচক, মাননীয় সংসদ সদস্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজিজুল বারী হালাল ভাই, উপস্থিত আমার মাহবুব আজিজ ভাই সহ যারা দেখছেন শুনছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলছেন। আমরা পৃথিবীতে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, বাংলাদেশে বর্তমানে 28 জন মন্ত্রী, 25 জন প্রতিমন্ত্রী, সব মিলে 53 জন, আর অধিদপ্তর পরিদপ্তর মিলে টোটাল হচ্ছে 81টি। না, সব মিলে বোধহয় 52 জন। 81টি টোটাল, আমি বলছি পরিদপ্তর অধিদপ্তর মিলে টোটাল হচ্ছে 81। আচ্ছা। জাপানে 19টি মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রে আপনার 16টি মন্ত্রণালয়, মালয়েশিয়াতে আমি যতটুকু জানি 32টি মন্ত্রণালয়। এই যে সারা পৃথিবীতে মন্ত্রণালয় যে সংখ্যা আর বাংলাদেশে যে মন্ত্রণালয়ের সংখ্যা, এই বিষয়ের উপর আমি গত বাজেট অধিবেশনে বক্তব্য রেখেছিলাম। আমি বলছি বাংলাদেশের টোটাল আর্থসামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা তা যদি আমরা ব্যাক করে নিয়ে আসতে হয়, পরিচালন ব্যয় কমাতে হবে, দ্যাট মিনস আপনার মন্ত্রণালয় কমাতে হবে। বর্তমান সরকার পূর্বের নীতি অনুসরণ করছে। আমাদের স্বাধীনতার পরে আমার যতটুকু মনে আছে 19 জন কি 20 জন দিয়ে বাংলাদেশ শুরু হয়েছিল। বিগত সরকার যে কাজটি করেছে, একটি স্যারের পরিবর্তে কয়েক গুণ নিয়োগ দিয়ে গেছে। এই সরকার এসে সেগুলো একইভাবে চালাচ্ছে। মন্ত্রণালয় পরিবর্তন যে কাজটি আমাদের হালাল ভাই বলেছেন, এই পরিবর্তনের মাধ্যমে র্যাপিডলি আসলে কিছু বেসিক পরিবর্তন হবে না যদি না আমাদের টোটাল ফ্রেমের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন না হয়। আমরা বলেছিলাম জুলাই সনদ, আমরা বলেছিলাম জুলাই রাষ্ট্র সংস্কার। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি আপনি না যান, তাহলে এই জায়গা আসলে কখনো পরিবর্তন মানে আমরা লক্ষ্য করছি না। আমরা মনে করি পরিবর্তনের জন্য যেমন সংস্কার দরকার, পরিবর্তনের জন্য আগের যেই সিস্টেম, অনির্বাচিত সরকার দীর্ঘদিন, এখনো দেখেন স্থানীয় সরকার নির্বাচন এখনো এই সরকার দিতে পারেনি। বিগত 6 মাস, মাত্র 6 মাস হলো না। আমাদের সংবিধানের কথা বলছেন আমাদের বর্তমান সরকার। বর্তমান এই সংবিধানের 59 অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে সকল ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি থাকবে। সরকার এখন পর্যন্ত রোড ম্যাপ ঘোষণা দেয় নাই নির্বাচন কখন হবে। হয় সকল জায়গায় প্রশাসক, অতীতে দেখেছি আমরা প্রশাসক নির্বাচিত সরকার যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন প্রশাসক নিয়ে দিয়েছে, আপনার নিয়োগ দিয়েছে প্রশাসন থেকে। আর এখন এই সরকার যেখানে পরাজিত, তাদের যে দলীয় নেতা তাদেরকে কিন্তু সেখানে বসিয়েছে। এই ক্ষেত্রে কি হয়েছে, আপনারা নির্বাচন বাদ দিয়ে বলছেন প্রশাসক নিয়োগ, কিন্তু সেখানে দলের নেতার নিয়োগ দিয়ে সেটা একটা অফিসের সিস্টেমে নিয়ে আসছেন। অঘোষিতভাবে সেখানে নির্বাচনের বাইরে একটা নতুন সংস্কৃতি আপনারা চালু করেছেন সারা বাংলাদেশে সকল পৌরসভাতে, জেলা পরিষদে। এটা যদি থাকে, এটা যদি হয়, আসলে গতি আসবে না। নির্বাচিত প্রতিনিধি সেখানে দিতে হবে। আর সরকারকে আজ হোক কাল হোক এই মূল সংস্কারের মধ্যে আসতে হবে আমরা মনে করি আর কি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। না, মূল সংস্কারের মধ্যে আসতে হবে। আপনি যেটা নির্বাচনের কথা বললেন, নির্বাচন তো সরকার বলেছে, একবারও তো বলেনি যে আমরা নির্বাচন দেব না, এবং স্থানীয় সরকার নির্বাচনের খুব শিগগিরই করা হবে সেই ব্যাপারে একটা ঘোষণাও দেওয়া হয়েছে আর কি। তো সরকার তার রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল
তার দেশ চালানোর জন্য তার রাজনৈতিক ব্যক্তিদেরই কি প্রশাসক হিসাবে বা তার আস্থাভাজন ব্যক্তিদের বসাবে না? না, আমি আপনার কথা বলছি, সেই আস্থাভাজন লোককে আপনি নির্বাচিত করে নিয়ে আসেন। সেটা তো পরে যখন নির্বাচন, না, আপনি যদি আপনি অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা প্রশাসক ছিল, যদি প্রশাসকে রাখতে হয় তাহলে আগেরটা ধারাবাহিকতা রক্ষা হবে না কেন? আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তো দেখেছি যে বাইরের লোক চলে আসছে, এনজিও কর্মী চলে আসছে। না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব আব্দুল সালাম। না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন এনজিও কর্মী আসছে। না, আমি এখন বর্তমানে কি আছে সেটা আপনি দেখেন। আমি বর্তমানের কথা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যিনি আমাদের আমিরে জামাতের সাথে যিনি ফেল করেছেন, ওনাকে দেওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক আহ্বায়ক জনাব আব্দুল সালামকে দেওয়া হয়েছে। এখানে কোনো এনজিও কর্মী নেই, সেখানে তো দলীয়ভাবে। আমি অন্তর্বর্তীকালীন সময়ের কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাকে এজাজ সাহেব ছিলেন, এজাজ সাহেব তো একজন, আমরা তাকে এনজিও কর্মী হিসেবেই চিনি, একজন নদী বিশেষজ্ঞ, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেন, তাকে বসানো হয়েছিল। তার মানেও অন্তর্বর্তীকালীন সরকার তার আস্থাভাজন ব্যক্তিকে বসিয়েছিলেন, তাই না? তো যে কোনো সরকার চাইলে, যখন চাইবে স্থানীয় সরকার, সে তো তার আস্থাভাজন লোককেই বসাবে না। তাহলে আমার সংবিধান মানা দরকার কি? নির্বাচন দরকার কি? তাহলে আমি তো আগে সেই পেশিবাদের যে সিস্টেম ছিল, তারা উইদাউট ভোট, রাতের ভোট, দিনের ভোট, আমি ভোট, ডামি ভোট দিয়ে তারা 17-15 বছর পার করেছে। তা আমার বর্তমান সরকার যদি গণতান্ত্রিক হয়, অবশ্যই গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে ফিরে আসতে হবে। আচ্ছা, আমার হেলাল ভাইয়ের কাছে যাব, আমি একটু বিরতি নিয়ে এসে, আমরা সময় হলো ছোট একটি বিরতি নেবার, ফিরছি একটু পরেই, সাথে থাকবেন। স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নতুন মন্ত্রিসভার রদবদল নিয়ে, নতুন দায়িত্ব নিয়ে, এবং সেখানে অনেকগুলো কথা উঠে এসেছে। সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং কেন সেখানে দলীয় লোকজনদেরকে বসানো হয়েছে, সেই নিয়ে আলোচনা করছিলেন জামায়াতের এমপি মোহাম্মদ কামাল হোসেন। আমি যেটি এর সাথে যোগ করতে চাই আজিজুল হেলাল, যে আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন তিনি তুলে ধরেছেন, সেটি হলো যে সংকোচন, আমরা সংকোচনের কথা বলি, প্রধানমন্ত্রী 150 টাকার খাবারের কথা বলেন এবং ব্যয় সংকোচনের কথা বলেন, কিন্তু আসলে একটা কথা প্রচলন আছে যে পৃথিবীতে উন্নত দেশগুলো ধনী কিন্তু সরকার গরিব থাকে, আর বাংলাদেশের মতো দেশে সরকার খুব ধনী, মানে সরকারের আকার, সরকারের ব্যয়, এগুলো খুব ধনী থাকে, কিন্তু দেশটা আসলে গরিব থাকে। এই কথাগুলো আমরা বিগত দিনে বহু জায়গায় শুনেছি আর কি। তো ওই জায়গার থেকে সরকারের ব্যয় সংকোচন বা মিতব্যয়ী হবার যেই বার্তাগুলো প্রধানমন্ত্রী এর আগে দিয়েছিলেন, আসলে কার্যক্ষেত্রে সেগুলো কি আসলে প্রতিপালিত হচ্ছে? দেখেন, এর ভিতরে অনেকগুলো আপনার একাডেমিক এবং ফিলোসফিক্যাল রাষ্ট্র পরিচালনার কিছু অনেক প্রশ্ন জড়িত। আমি যদি এক এক করে উত্তর দিই, প্রথমে আমি লোকাল গভর্নমেন্টে একটু বলি। কামাল ভাই বিদ্যুতের কথা বলেছিলেন, বিদ্যুতের কথা আমি ওনার সাথে অ্যাগ্রি করি যে আমাদের এখানে যে বিদ্যুতের যে এখন যে সমস্যা, কিন্তু জেনারেশনের সমস্যা না, সমস্যা হলো যে ফুয়েল বা যে গ্যাস, বিদ্যুৎ উৎপাদন করতে যে গ্যাসটা বা ফুয়েলটা লাগে, ওইটার সমস্যা। এইটা আমাদের আগে বিশ্বাস করতে হবে যে আমাদের দেশে প্রচুর বিদ্যুৎ কোম্পানি, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ কোম্পানি, সেইখানে যে হরিলুট বা ক্যাপাসিটি চার্জ, এই আলোচনাকে আমি দূরে রাখি। এখন আপনি গ্যাসটা আনতে পারছেন না, কারণ আপনার ইন্টারনাল যে এক্সপ্লোর, এইটা করতে হলে আপনাকে একটা জ্বালানি নীতি নিতে হবে। ইন্টারনাল এক্সপ্লোর করতে হলে আপনাকে বিদেশি কোম্পানি এক্সপ্লোর করবে না আমাদের দেশীয় বাপেক্স উৎপাদন করবে, এইটা একটা কিন্তু আলোচনার বিষয়। আমরা 27শে অগস্ট যে থার্ড সেশন পার্লামেন্টে হবে, 3rd কি 4th সেশন হবে, সেখানে আমরা একটা পলিসি দিব, এবং এও বলেছি যে অন্য দল যদি কোনো পলিসি দেয় আমাদের দিক থেকে বেটার, সেটাও আমরা নিব। এই 6 মাসের কথা যেটা আমি বলছি, যে আমরা কি কেউ আজ করতে পেরেছি যে দেখেন, আমরা ক্ষমতায় আসার পর আগে ইরান যুদ্ধ হয়ে আবার বন্ধ হয়ে গেল, কিন্তু এবার যুদ্ধটা খুব লঙ্গার পিরিয়ডের জন্য হলো, এবং আমাদের তেল পরিবহনের ওই একটাই রাস্তা, হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল যদিও আছে, কিন্তু আমাদের
তেল এবং এলএনজি গ্যাস, আমাদের 80% গ্যাস বিদ্যুৎ উৎপাদন এলএনজি দিয়ে। ওই আপনার সমুদ্র পথটা যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ হলো, মানে যুদ্ধ বিধ্বস্ত হলো, তারপরেও আমরা দুটো জাহাজ কিন্তু আনলাম, আরও আজকেও আরও দুটো জাহাজ এসছে। এবং আপনি দেখলেন যে অল অন এ সাডেনই হবে ওই যে আপনার আগুন লেগেছে যেটা, মহেশখালীতে টার্মিনালে আগুন লাগলো, তার মধ্যে এক্সিলারেটর কোম্পানিটা মানে আজকে আবার তাদের আনলোডিং শুরু করেছে। আর সামিট পারের যেই কোম্পানি যেই টার্মিনালটা, ওইটা আপনার সমুদ্রে এখনো উত্তাল থাকার কারণে জাহাজ ভিড়তে পারছে না। কিন্তু একটা আমাদের এই যে জ্বালানি ক্রাইসিস, বিশেষ করে গ্যাস তেলের ক্রাইসিস, এটা হলো যুদ্ধ। আমাদের ইন্টারনাল যে গ্যাস এক্সপ্লোর, এটা কিন্তু সময়ের ব্যাপার। সুতরাং আমি আবারও একটি গতানুগতিক কথা বলবো যে পূর্বের সরকারের যে, আপনিও বলছেন, মাহবুব ভাইও বলছেন যে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি সেটা 6 মাসে আমরা কতটুকু সুবিধা করতে পারছি। একটা সুবিধা করেছি যে অন্তত এই বিদ্যুৎ ক্ষেত্রে যে হরিলুট, যে চোরা করাপশান ছিল, সেটা কিন্তু আমরা করিনি। আমরা এই ব্যাপারে একটা জ্বালানি নীতি আমরা এই সংসদে আমরা এখন আছেন স্থানীয় সরকার নিয়ে। স্থানীয় সরকার, এটা আমি যেহেতু জ্বালানিটা আপনি তুললেন, আমি একটু ইটা নেই, কিন্তু জ্বালানির ধরেন যেই অবস্থাটা, কিন্তু আমরা দেখলাম জ্বালানি মন্ত্রী এইসব ইস্যুস নিয়ে যেসব বক্তব্য গত কয়েকদিন ধরে দিয়েছেন, বিশেষ করে বিদ্যুতের লাইন দীর্ঘ থাকার কারণে এটি হচ্ছে না, মানে সাধারণ মানুষের যে কষ্টটা, দেখেন হ্যাঁ, সেই কষ্টটার জায়গাটা থেকে এই ধরনের বক্তব্য আছে। বিদ্যুতের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি থেকে যে নিউজটা পাওয়া যায়, মন্ত্রী হয়তো সেইটা সার্ভ করেছেন। আরও আমি যেহেতু বিদ্যুতের ব্যুরোক্রেসির সাথে আমার সম্পর্ক নেই, আমি পত্রিকা টেলিভিশনের মাধ্যমে যেটা জানি সে অনুযায়ী আমি বলছি যে আমাদের গ্যাস ক্রাইসিস, অর্থাৎ জ্বালানি যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটাই সমস্যা। এই সমস্যার সমাধান আজকের থেকে আপনি দেখেছেন যে জাহাজ আনলোড হয়েছে, আরও একটি জাহাজ এসছে, এলএনজি আসছে। এবং আজকে তুলনামূলকভাবে, যদিও ভাই বলছেন যে চিটাগাঙে আমিও আজকে ছিলাম, আপনি বলেছেন যে 2-2.5 ঘন্টা আপনি হাসপাতালে বন্ধ ছিল না, হতে পারে। আমি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ছিলাম, হতে পারে। আমি বলছিলাম যে সংবাদ মাধ্যমে অবশ্যই হতে পারে। তাই আমি যে এটা আরও ঠিক হয়ে যাবে। এখন আপনি আসেন স্থানীয় সরকার নিয়ে। আপনাকে মনে রাখতে হবে যে ইটস এ পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা ব্যুরোক্রেসি ড্রাইভেন কোনো গভর্নমেন্ট না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। সুতরাং যেহেতু নির্বাচন কমিশন আগের সরকার, ইউনূস সরকার এই স্থানীয় সরকারের উপরে একটা এমবার্গো দিয়ে গেছেন, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সুতরাং নতুন আইন করে এমবার্গো না উঠিয়ে আপনি নির্বাচনটা করতে পারবেন না। আপনি সংবিধান বলেন আর যাই বলেন, সরকারের যে এমবার্গো আছে ইন্টারিম গভর্নমেন্টের, বা যেই সমস্যাগুলো আছে নির্বাচনটা দিতে, সেইটা সমস্যার সমাধান না করে, মানে সেই আইনটা না করতে নির্বাচন দিতে পারবেন না। তারপরে আমরা বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এই যে ইন্টারিম পিরিয়ড, এই ইন্টারিম পিরিয়ডের মধ্যে আমি কাকে ওখানে নিয়োগ দেব? জামাত ইসলামের কাউকে, না আপনার কাউকে, বা বিশেষজ্ঞ কাউকে? ব্যুরোক্রেসি থেকে কাউকে করতে পারে না। বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলে এই বিশেষজ্ঞ টাইপের এই প্রশাসন চালানোর মতো লোক নেই। এটা পলিটিক্যাল রান গভর্নমেন্ট, এটা তো ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট না যে আমাকে ব্যুরোক্রেসিতে আনতে হবে বা কোনো ট্যালেন্ট হান্টিং করতে হবে। আমাদের পার্টিতে তো অনেক ট্যালেন্ট রয়েছে, আর এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এটা তো আপনার ওই যে নন পলিটিক্যাল বা ব্যুরোক্রেসি রান গভর্নমেন্ট না, এটা জনগণের গভর্নমেন্ট, অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট। জনগণের গভর্নমেন্ট মানেই তো রাজনৈতিক সরকার। অর্থাৎ সে রাজনৈতিক, যতদিন না আপনার এই নির্বাচনটা হচ্ছে আইনের কারণে বন্ধ রয়েছে, ততদিন তো আমি এই নিয়োগগুলো আমিই দিব, নাকি আপনার কাছ থেকে নিব? আমি তো দিব। আমার মধ্যে যে ভালো লোকটা, সেটা সেরা লোকটা তাকেই দিব। আপনার মধ্যে অনেক সেরা লোক থাকতে পারে, দেশেও অনেক ট্যালেন্ট লোক থাকতে পারে, কিন্তু আমি তো এখানে তো শুধুমাত্র আপনার জনগণের সমস্যার সমাধানে পলিটিক্যালও একটা ফিলোসফি ভিউজ থাকতে হয়, তা নাহলে কিন্তু জনগণের সমস্যার সমাধান হয় না। পলিটিক্স তো করে মানুষ সেই জন্য। এখন আসেন, সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে খুব সম্ভব তফসিল ঘোষণা হবে, তখন দেখবেন যে নির্বাচনগুলো হচ্ছে। আর এখন বলছেন ব্যয় সংকোচন বলছেন যে মালয়েশিয়ায় কয়টা মন্ত্রী, আমেরিকায় কয়টা মন্ত্রী, যুক্তরাষ্ট্রে কয়টা মন্ত্রী, তাদের চ্যালেঞ্জ
আর বাংলাদেশের চ্যালেঞ্জ, তাদের পপুলেশন ডেনসিটি আর আমাদের পপুলেশন ডেনসিটি কি একরকম, তাই না? সুতরাং আপনি বলছেন যে পরিচালন ব্যয় কমাতে হবে। পরিচালন ব্যয় কমাতে হলে আপনাকে প্রাইভেটাইজেশনে যেতে হবে, প্রাইভেটাইজেশন চাইতেই হবে না, পরিচালন ব্যয় কমাবে না। আপনি সেটা তো সরকার তো প্রাইভেটাইজেশনে যেতে পারবে না, মানে সরকারের যে সরকারের কাজ হলো শুধু, আমি মনে করি যে প্রাইভেটাইজেশনে সরকার পৃথিবীর যে সমস্ত দেশের নাম করেন তারা শুধু ওই যে কমিশনটা নেই, তারা ওই যে কমিশনটা নেই সমস্ত। অতএব আপনি যদি সরকারের কিছু কিছু প্রতিষ্ঠান, বিমান যদি সরকার চালাতে, সরকার বেতন পরিচালনা ব্যয়ের মধ্যে পড়ে ওটা, আর যদি প্রাইভেটাইজেশন দেন পরিচালনা ব্যয় পড়ছে না, তখন সেখান থেকে আপনি একটা মানে এই যে কমিশন পাচ্ছেন। আপনি পোস্ট অফিস, আপনি বিদ্যুৎ তো আমি মনে করি যে এই যে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো, এরা বিদ্যুৎটা বিক্রি করে সরকারের কাছে। দেখেন, ক্রেতা একজন। যদি এই বেসরকারি বিদ্যুৎটা জাতীয় গ্রিডে দিয়ে প্রত্যেক জনগণ তার বিলটা ওই বেসরকারি কোম্পানির দিত, তাহলে কিন্তু আপনার অপশন থাকতো যে আপনি এ কোম্পানির কাছ থেকে 5 টাকা হারে বিদ্যুৎ পাচ্ছেন, বি কোম্পানি বলছে না আমি 4 টাকা 3 টাকা হারে দেবো, তুমি আমার বিদ্যুৎ নাও, নিলেন। ওই জাতীয় গ্রিডে আমি বিদ্যুৎ দিলে যে বিল হচ্ছে, আপনি বিদ্যুৎ দিলে কম হচ্ছে, গ্রাহক বেছে নিচ্ছে। সুতরাং এই বিদ্যুৎ সেক্টরটা ইন লং রান আপনাকে প্রাইভেটাইজেশন করতে হবে। স্টেট রান কোনো দিয়ে আমার মনে হয় না এটা ভালো কিছু হবে। তখন পরিচালন ব্যয় কমবে, তখন তো আপনি চিৎকার করবেন এই সরকার সব না, তখন আবার কিছু কিছু কোম্পানির হাতে সরকার জিম্মি হয়ে যায়। সেইটা আপনি বলেন, আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে সরকার সেটা বলছি যে আপনি ডিম আগে না মুরগি আগে, আপনি কোনটা আগে দিবেন? আমি তো যদি বলবো একাডেমিক বিষয় আলোচনা করতে হবে। সুতরাং আপনি এই যে সরকারের পরিচালন ব্যয় 9,30,000 কোটি টাকার বাজেটের 6 লক্ষ সামথিং আপনার সরকারের নিজের কর্মচারী বেতন। আপনি যেটা বলছেন যে কর্মচারী সহ সব বিষয় মিলে নিয়ে এখানে মন্ত্রণালয়ের কথা উনি যেটা বলেছেন, এই যে বললাম যে আমাদের চ্যালেঞ্জ করতে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাদের একটা আছে, পাহাড়ি মন্ত্রণালয়, আমাদের আরো অনেক মন্ত্রণালয় আছে যেগুলো আমাদের অনেক কারণে করতে হয়েছে, না বাংলাদেশের বাস্তবতায় দরকার, ভাইব্রেন্টের জন্য, অ্যাক্টিভিটিজের জন্য এগুলো করা প্রয়োজন। আপনার দৃষ্টিতে একরকম যে এতগুলো মন্ত্রণালয় কেন? মালয়েশিয়ার যে চ্যালেঞ্জ, আমেরিকার যে চ্যালেঞ্জ, ওদের পপুলেশন ডেনসিটি আপনি দেখেন না। সুতরাং সব মিলিয়ে আরেকটা উনি বলছেন, এখন তো আপনি সময় দিবেন না, সেটা হলো জুলাই চার্টারটা। আমি আসছি, আমাদের একটু পরে সময় পাবো, আমরা পরের পার্টে আমরা এটা আলোচনা করব। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। মাহবুব আজিজ, আমি যেই জায়গাটিতে আর কি, যে আপনি ছোট করে যদি বলেন আর কি, যে ওই প্রাইভেটাইজেশনের কথা অনেকদিন ধরে চলছে বিদ্যুতের, এবং বিদ্যুতের এই প্রাইভেটাইজেশন করে শেষ পর্যন্ত কি আমরা আবার মুষ্টিমেয় কিছু গোষ্ঠী আছে জিম্মি হয়ে যাব কিনা? যেমন পরবর্তীতে কথা হয়েছিল টিসিবি যখন সরকার রুগ্ন করে দিল টিসিবিকে, তার পরবর্তীতে দেখা গেল যে সয়াবিন তেল, নিত্যপণ্যের জিনিসপত্রের দাম আর সরকার কোনোভাবেই লাগান টেনে ধরতে পারছে না, এবং আবার সেই টিসিবিতে ফেরত যেতে হয়েছে কিন্তু বিভিন্ন সময় সরকারকে। মানে এই পলিসিগুলো আসলে দীর্ঘমেয়াদে কতক্ষণ রান করে আর কি? আসলে আপনার প্রশ্নের ভিতরেই সরকারের যে মূল জায়গাটি রয়ে গেছে, যে আসলে একটা সরকারের ফিলোসফিটা কি, দর্শনটা কি। আপনার একটা রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেটের মতো যদি মানসিকতা থাকে, তাহলে এক ধরনের কাজ করবে তারা। আপনি স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা সবই আপনি বেসরকারি খাতে দিয়ে দেন, সরকারটাকেও বেসরকারি খাতে দিয়ে দেন না, দরকারটা কি? কারণ আপনি দেখুন যে স্বাস্থ্য আপনি বেসরকারি খাতে দিয়েছেন, আপনার এক একটা বা হাসপাতালের অবস্থা কি বেসরকারি ইয়েতে, একটা 5 স্টার হোটেল বানিয়েছেন, সেখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। আপনি 8টা থেকে 2টা পর্যন্ত ডাক্তার সরকারি হাসপাতালে কাজ করে তারপরে প্রাইভেট প্র্যাকটিসে চলে যাচ্ছে। এই হচ্ছে আপনার স্বাস্থ্য খাতের পরিস্থিতি। আপনি বিদ্যুৎ খাত দিবেন, বিদ্যুৎ খাতের অবস্থাটা কি দাঁড়াবে? সেখানে তো জিম্মি করে নেবে তাহলে মানুষকে। আপনার মনে পড়বে কানসার্ট, ফুলবাড়িয়া কিংবা যে ধনিয়ায় ঘটনাগুলো, বিএনপি সরকারের সাথে কিন্তু বিদ্যুৎ খাতের ব্যর্থতার ইতিহাস জড়িত আছে সেই 91-এর পর থেকেই। কাজেই এইবারও যদি তারা এই ব্যাপারে নানান রকম দিকে পথ খোঁজে, তাহলে কিন্তু দেশেরও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে।
এত বিপুল বিজয়ী যে দল বিএনপির উপরে কিন্তু মানুষের আলাদা করে একটা ভরসাও আছে। সেই ভরসার জায়গাটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেটি করেনি, গত 15-20 বছর ধরে বারবার বলা হয়েছে যে ভোলা এবং সমুদ্র উপকূলবর্তী যে বিস্তীর্ণ এলাকায় গ্যাস আছে আপনারা সেটা অনুসন্ধান করুন এবং সেখানে এত বড় টাকাও লাগবে না। কিন্তু কেন তারা করেনি? কারণ এই মেগা প্রজেক্ট না করলে মেগা দুর্নীতি করা সম্ভব নয়। এখনো কিন্তু আপনি এলপিজি গ্যাস দিয়েই বিদ্যুৎ জ্বালানি সংকটের সমাধান করার চেষ্টা করা হচ্ছে, ওদিকে কিন্তু যাওয়া হচ্ছে না। আপনি বর্জ্য উৎপাদনের কথা বলা হয়েছে, এমনকি সোলার বিদ্যুতের কথা আমরা খালি বই পুস্তকে পড়ি, বিভিন্ন প্রচারপত্রে পড়ি। সোলার বিদ্যুতের যেহেতু মেগা প্রজেক্ট নেওয়া যাবে না, সেহেতু কিন্তু এটাকে কোনো সরকারই নেয়নি। বর্তমান সরকারও কিন্তু খালি মুখেই একটু একটু বলে সোলারের। এই জায়গাটাতে বাংলাদেশের ভূমির মাত্র 4% কৃষি জমি যদি সরাসরি সোলারে একদম পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের পুরো বিদ্যুৎ ওখান থেকে সম্ভব, যেটা জার্মানির মতো দেশ এটা সমাধান করে ফেলেছে। আমরা কেন এই সব সমাধানের দিকে যাই না? কারণ আমাদের মেগা প্রজেক্ট করতে হবে, এবং সেটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক বকেয়া জমা করে রেখেছে, তারা এই সমস্ত সমাধানের দিকেও যায়নি। কাজেই এই উত্তরাধিকারী সূত্রে যে সমস্ত সমস্যাগুলো পেয়েছে, এখন যদি বিএনপি এখন ওই বেসরকারি খাতের কথা বলে, তারা যদি দলীয়করণের পক্ষে যুক্তি দেয়, আচ্ছা ভাই, বিশ্ববিদ্যালয়ে 30টি উপাচার্য দিয়েছেন, 30টি বিএনপির সাদা দলের হতে হবে? লেখাপড়া কি খালি বিএনপির লোকজন জানে? দেশের আর মতাবলম্বী লোক লেখাপড়া জানে না? সব উপাচার্য আপনারা বিএনপির করতে হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব জামাত করা হয়েছিল, আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ করা হবে। অর্থাৎ যখন যে দল ক্ষমতায় থাকবে তখন সেই দলের লোকজনই খালি দায়িত্ব পালন করবে। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু পরিষ্কার লেখা আছে যে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে আমরা কর্মদক্ষতা এবং পেশাদারিত্ব মূল্যায়ন করব, কোনো দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না। তারা কিন্তু তাদের সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে সাংঘর্ষিক এই সমস্ত পদায়ন করছে। 11টি যেই সরকারি সংস্থা, সেখানে তারা বিএনপির পদবীধারী লোকজনকে বসিয়ে দিয়েছে। তাদের দলের লোক যদি যোগ্য থাকে দেবে না? সবই কি তাদের দলের লোকজন? 11টির মধ্যে 11টি। এখন তাদের দল, সরকার কিন্তু কোনো একটি দলের হয় না, সরকার হয় দেশের। ওই জায়গায় আমরা পৌঁছাতে পারলাম না, আওয়ামী লীগের সময়ও পারলাম না, অন্তর্বর্তীকালীন সময় পারলাম না, এখনো পারছি না। সরকার শুধুমাত্র একটি দলের হয় না, সরকার দল মত ধর্ম নির্বিশেষে সকলের হয়, যেটি তারেক রহমান সাহেব নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বলেছেন যে এই দেশ বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের জন্য হবে। সরকার পলিটিক্যাল হয়। আমি একটু বলি ভাই আমার সময়ে, সেটা হচ্ছে যে কোনো জায়গায় পেশাদারিত্ব এবং দক্ষতা থাকে। আপনি সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনার সম্পাদককে বসিয়ে দিলেন একজন বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক। কেন? কারণ তার বিএনপির লোক। সেটার কি দরকার আছে? আপনি প্রত্যেকটা জায়গায় একটা মানুষ কিন্তু 15 বছর 20 বছর 30 বছরে তার পেশাদারিত্ব এবং দক্ষতা হিসেবে মানুষ এখন দেশকে দেওয়ার সময় এসেছে। তিনি একটি সরাসরি রাজনৈতিক দল করেন না দেখে নির্বাহী পদে যেতে পারবেন না। এই যে আমাদের প্রচলিত ধ্যান ধারণা, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। কোটা না মেধা, আপনি দলীয়করণ করছেন, এটা বিএনপি কোটা। যেইভাবে করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কোটা, জুলাই কোটা, এখন সবকিছুতে কোটা দিয়ে এখন বিএনপি কোটা করবেন, তাহলে কি দাঁড়ালো? দলীয়, যাই হোক, এটা একটা বড় বিতর্কের জায়গা, আরো কন্টিনিউ করতে পারবো। যে আপনারা যেই পেশায় আছেন, আপনি ব্যাংকের চেয়ারম্যানও বানাবেন বিএনপির, আপনি এমডি বানাবেন বিএনপির, আপনি পত্রিকার সম্পাদক বানাবেন, টেলিভিশনের সম্পাদক বানাবেন। সেটাই তো তারা বলছে। আমি প্রশ্নটা খালি রেখে যাই যে তাকে তো জামাতের লোক নিয়ে আসবে না, আওয়ামী লীগের লোক নিয়ে আসবে না, তারা আনবে। তারা পেশাদারিত্ব এবং দক্ষতা যোগ্যতা প্রত্যেকটা জায়গায়। আমি আর দুটো বাক্য বলি। আপনার যেমন প্রত্যেকটা সেক্টরে পরীক্ষা দিয়ে কিন্তু পরবর্তী পদে যেতে হয়, এটাই কিন্তু নিয়ম। কিন্তু আগে কি হলো, আপনার আওয়ামী লীগের সময় দেখা গেল কি, যারা বিএনপি করে সব প্রথমে ওএসডি করা হবে এবং তারপরে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। বিএনপি যখন ক্ষমতায় ফিরবে তাদেরকে 17 বছরের টাকা ফেরত দিয়ে আবার নিয়োগ দেওয়া হবে। আবার বিএনপি থাকবে ধরেন 10-15 বছর, এই সময় অন্য দলের লোকজন থাকবে না, আবার 15 বছর পরে যারা আসবে তাদেরকে ফেরত আনবে। এই যে পাল্টি যে ব্যাপারটা, এটাই কিন্তু ইনক্লুসিভ সোসাইটির বিপরীতমুখী যাত্রা। সব সরকারের। আমি 1 মিনিটে 30 সেকেন্ড বলি ভাই। এখন যেটা বললেন, একটু বিরতিতে গিয়ে আমি আসছি, আপনাদের দুজনকে দিয়ে শুরু করবো, আপনাকে দিয়ে শুরু করবো আমি। সময় হলো আর একটা বিরতি নেবার, ফিরছি একটু পরে।
স্বাগত আবারও কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম অনেক বিষয় নিয়ে, অনেক দিকে আলোচনা গড়িয়েছে। আমি মোহাম্মদ কামাল হোসেন আপনার কাছে গত পার্টি যেতে পারি নাই, এর জন্যই আমি প্রথমে আপনার কাছ থেকে নিতে চাচ্ছি যে ওই কথার সূত্র ধরে কি আপনি কোনো কিছু বলতে চান? এই যে পার্টি কথা বলা হচ্ছে, দলীয় লোকের কথা বললেন, গ্যাস ক্রাইসিস, বিদ্যুৎ ক্রাইসিসের কথা বললেন, এই বিষয়গুলো নিয়ে কি আপনার মতামতটা? আমি প্রথম বিষয়টা হচ্ছে জ্বালানি বিষয়ে কথা বলবো। আপনারা জানেন গত অধিবেশনে আপনারা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা জ্বালানি সংকটকে সামনে রেখে একটা কমিটি হয়েছিল। সেখানে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে 10 দফা দাবি দেওয়া হয়েছিল জ্বালানি সংকট নিরসনের জন্য, একটা টেকসই মানে প্রবলেম সলভ করার জন্য আর কি। সেই ক্ষেত্রে বিগত ধরেন ওই সংসদ শেষ হয়ে কমিটি মিটিং শেষ করে আজকে 2 মাস প্রায় হয়েছে, এখন পর্যন্ত সেই পরামর্শ অথবা সাজেশনগুলো আমলে নেওয়া হয়নি। যদি আমলে নেওয়া হতো তাহলে কিছুটা হলো আমরা আলোর মুখ দেখতে পেতাম। বাংলাদেশের জ্বালানি সংকট, জ্বালানি খাত যেটা আছে, আমরা যতটুকু জানি পেট্রো বাংলা, এখানে যেই সরকারে এসেছে এটাকে দলীয়করণ করা হয়েছে। এটাকে দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী আমাদের বাংলাদেশের জ্বালানি সংকটকে দূর করবার জন্য আসলে বাফেক্সকে শক্তিশালী করা হয়নি, এখানে সংস্কার করা হয়নি। আমি যতটুকু জানি আওয়ামী লীগের সময়ে 2018 সালে অনেক বড় একটা সংস্কার পরিকল্পনা দেওয়া হয়েছিল, সেটা তৎকালীন সরকারের কাছে ছিল। কারণ এটা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে অনেক স্টেক হোল্ডারদের এখানে ব্যবসা, কমিশন, বাণিজ্য এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এটা অনেক লম্বা কথা বলছি। আমি বলছি অনেক স্টেক হোল্ডার, দেশি বিদেশি অনেক বিষয় আছে এখানে। আমার আজিজুল বারী হেলাল ভাই বলছেন ইটস এ পলিটিক্যাল গভর্নমেন্ট। ওকে, পলিটিক্যাল গভর্নমেন্ট আপনারা 31 দফা দিয়েছিলেন, আপনাদের 31 দফাও পলিটিক্যাল ছিল। যখন পলিটিক্যাল গভর্নমেন্ট 31 দফা দিয়েছেন তখন পার্টির পক্ষ থেকে দিয়েছেন। পার্টি নির্বাচিত হয়ে যাওয়ার পরে এটা কোনো পার্টির সরকার থাকে না, জনগণের সরকার। আর আপনারাই বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু যত জায়গায় নিয়োগ দিচ্ছেন বেছে বেছে বিএনপি দিচ্ছেন। আপনার নিজেই বলছেন আমার দক্ষ লোককে পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার কারণে আমার লোককে আমি নিয়োগ দিব। এটা তো আসলে গণতন্ত্রের কথা না, এটা সুশাসনের কথা না। আপনি যে কথা বলছেন আপনার 31 দফার মধ্যে বলছেন সেখানে দলীয়করণ করা হবে না, আপনি বলেছেন সুশাসন, আপনি বলেছেন এখানে একটা মেধার ভিত্তিতে আমরা যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, বিপ্লব করলাম, যেই বিপ্লবের মূল বেসিক পয়েন্ট হচ্ছে কি কোটা না মেধা। এখন প্রশাসনে যিনি মেধাবী, যিনি সৎ, যোগ্য, তাকে বেছে বেছে আপনি দলতন্ত্র দলবাজের মধ্যে যারা আছেন এগিয়ে। এবং কি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আগে যারা কালো কোট পড়তেন এখন বল পাল্টিয়ে ওনারা এখন এই ক্লাবে আইসা খেলছে, পরিবর্তন করেছেন। আচ্ছা, পদ শেষ করি। সেখানে অনেক জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের আগে সরকারে যারা প্রিভিলেজ পেয়েছেন এই সরকারে এসে তারা কিন্তু আবার পদোন্নতি পেয়ে যোগ্য জায়গায় গিয়েছে। আমি শেষ করি, আমাদের আমি জানি বিএনপিরও নট অনলি মানে আদার্স পার্টি, বিএনপিরও অনেক নেতা কর্মী যারা সৎ তারাও কিন্তু বঞ্চিত হয়েছে। জামাতের কথা আমি বলি না, সৎ কথা বলছি। আমাদের প্রশাসনটাকে 100% নিরপেক্ষ রাখা দরকার, পেশাদারিত্বকে এখানে প্রায়োরিটি দেওয়া দরকার। যে গভর্নমেন্টে এসেছে বলছে আমাদের ভাইরা যে 31 দফা দিয়েছে সেখানে কিন্তু বিস্তারিত কথা বলছে। সেই 31 দফা যদি তারা বাস্তবায়ন করে, আমি বলবো 31 দফার মধ্যে আপনি দেখেন এটা বাস্তবায়ন করা হয়নি তো। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আমরা মিলে যদি একটা শক্তিশালী সরকার, মেধার ভিত্তিতে করতে হবে। অবশ্যই আরো একটা টপিক আছে তো আমি সেটাকে টাচই করতে পারিনি। হেলাল ভাই আপনি যদি এই অনেকগুলো প্রশ্ন, আমি আর রিপিটই করতে চাই না, অনেকগুলো প্রশ্ন আছে, আপনি একটু সংক্ষেপে বলবেন। এইখানে আমার সব শেষে সবার কাছে 30 সেকেন্ডের একটা বিষয় প্রশাসন পরিচালনায় পেশাদারিত্ব, আই ডু অ্যাগ্রি, কিন্তু সেই পেশাদারিত্বের কি এটা লিডারশিপের প্রয়োজন না? আমি পলিটিক্যাল গভর্নমেন্ট বা সরকার সেখানে লিডার নিয়োগ করে, প্রশাসক আমাদের ব্যুরোক্রেসি থেকে নিয়মতান্ত্রিকভাবে আপনার সেখানে হয়। যেমন ডিসি হলো আপনার জেলার প্রধান, সেখানে তাহলে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান বানাচ্ছেন কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট না?
এই জন্য জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে হচ্ছে, জনগণের ভোটে ডিসির ইকুইভ্যালেন্ট বা অ্যাবাভ দ্য ডিসি। আবার উপজেলার আপনার একজন টিএনও ওইখানে একটা উপজেলা চেয়ারম্যান দিচ্ছেন, আবার ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান নির্বাচন, এরা দে আর দ্য লিডার্স। এটা মিনিস্টার, সে মিনিস্ট্রির লিডার। তিনি যে ওই যে যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার হবে তার সায়েন্টিস্ট হতে হবে, টেকনোলজিস্ট নট দ্যাট। কারণ ওই ডিপার্টমেন্টে অনেক পেশাদার লোক কাজ করছে, কিন্তু লিডার অ্যাপার্ট ফ্রম ইট, লিডারের সে ওই বিষয়ে তার পিএইচডি বা পোস্টডক থাকতে হবে এমন কোনো কথা নেই, বা ওই বিষয়ে লিডার পলিটিক্স একটা কম্প্রিহেন্সিভ ব্যাপার। একজন পলিটিশিয়ান তার তিনি জাস্ট নেতৃত্ব দেন, যদি আমাদের যে তথ্যমন্ত্রী হচ্ছেন তিনি কি টেলিভিশন ব্যক্তিত্ব, বাংলাদেশের বা অন্য কোনো সংবাদ মাধ্যমের ব্যক্তিত্ব? এখানে সংবাদ মাধ্যমে অনেক ব্যক্তিত্ব কাজ করেন, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকার একজন। সুতরাং আপনি পেশাদারিত্ব যেটা আমরা বলছি যে প্রশাসনে ব্যুরোক্রেসিতে আমাদের যোগ্যতার ভিত্তিতে কৃতিত্বের ভিত্তিতে নিয়োগ নেতৃত্বের কিন্তু যখন সরকার আমি আপনাকে একটা বিষয় আমি বলি, নেতৃত্বের যোগ্যতা শুধু বিএনপির লোকজনের কাছে আছে? সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, আমরা যে ইলেকশন করছি, মেয়র যে হয় আন্দোলন করে ভালো লোক হলো, তিনি কি এই সিটি কর্পোরেশনের ওই সব বিষয় চালাতে দক্ষ? না, আপনি একজন জনপ্রিয় ব্যক্তি হবে যিনি দক্ষ হবে, সৎ হবে এবং জনগণকে মোটিভেট করতে পারবে, সেই তো না হেলাল ভাই। এটা আমাদের জনপ্রশাসনের জনগণ শুনছে, হয় আপনারটাই রাইট, কিন্তু আমার কথাটা আমাকে বলতে দেন যে সুতরাং পেশাদারিত্ব ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা বসায় সেটা লিডার বসায়, সে লিড করে, সে লিড করবে, তাকে পেশাদারিত্ব হতে হবে এমন কোনো কথা নাই। এই কথাটার সাথে এক না। আর সরকারের পরিচালনা ব্যয় কমাবেন আপনি, তাহলে আপনি এই যে সমস্ত কথা বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আপনি জ্বালানি বলেন, তাহলে এই সমস্ত লোকের বেতন সব আপনার দিতে হবে, পরিচালনা ব্যয়ের মধ্যে আসবে সেটা। তাহলে কি সরকার পরিচালনা ব্যয়ের মধ্যে আসবে না? এটা এই যে আমার 9,30,000 6,30,000 কোটি টাকা পরিচালনা বেতনের জন্য যাচ্ছে, রাজস্ব ব্যয় যেটা। তারপরে একটা দেখেন সোলার সিস্টেমে যেটা বললেন, সোলারটা কিন্তু মাহবুব কামাল ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার সাথে একটু এইটুকু দ্বিমত করবো যে অ্যাগ্রিবেল ল্যান্ড যেটা, মানে আমাদের তো অ্যাগ্রোবেস সোসাইটি, এই ল্যান্ডগুলো আমাদের খুব কম। এখানে আপনি ল্যান্ডে করছেন 4% ব্যবহার করতে। আমি মনে করি যে আমাদের যে বাড়িগুলো আছে তার যদি রুফটপ বা পার্কিং লট, এনি রুফটপ উই ক্যান মেক এ সোলার সিস্টেম। আমরা বিদ্যুৎ নিয়ে একটা আলোচনা করব ভাই। আমি আমেরিকায় দেখেছি ভাই, একটা লোক একটা প্রশ্ন তুলে রাখতে চাই, বিদ্যুৎ দরকার, সে 7 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে তার এক রুফটপ দিয়ে, আর 2 মেগাওয়াট সে সরকারের কাছে জাতীয় গ্রিডে বিক্রি করেছে। সুতরাং এই সোলার সিস্টেমে আপনার আমদানি ব্যয় এবং সহজীকরণ করা, এখানে সরকারের ইন্টারভেনশন না করে সরকারের রুফটপে সোলার বসানোর একটা প্ল্যানও আমরা জানি। এগুলো করলে আপনি হেলাল ভাই, একটা বিষয় আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা প্রথম একেবারে মাহবুব আজিজ ভাই বলেছিলেন, এবং এই প্রসঙ্গটা আমি শেষ পার্টের জন্য রেখেছিলাম, সময় স্বল্পতার কারণে সেটা আনতে পারছি না। সেটা হলো গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়া, গতকালকে কিশোরগঞ্জ, তারপরে সিলেট, প্রত্যেকটা ঘটনা আমি আর রিপিট করতে চাই না। বিএনপি সরকারের, আমি আপনার কাছ থেকে স্পেশালি, আমি হয়তো বা দুজনের কাছে যেতেও পারবো কিনা জানি না, সময় স্বল্পতার কারণে জানতে চাই যে বিএনপি গভর্নমেন্টের এর আগেও আপনাদের বিরোধী পক্ষ, যদি স্পেসিফিকভাবে বলি এখন আওয়ামী লীগ, স্পেসিফিকভাবে যদি বলি ইন্ডিয়ান ন্যারেটিভও যদি আপনারা বলেন, সবসময় চেষ্টা হয় যে বিএনপি সবসময় কট্টরপন্থার যারা আছে তাদের পৃষ্ঠপোষকতা করেন, অথবা তাদেরকে একটু হেলে থাকেন, বা তাদের প্রতি তারা কোনো করেন না, এটাকে সাপ্রেস করার চেষ্টা করেন না। কিন্তু আমরা যেটা দেখছি, ব্রাহ্মণবাড়ি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন যে ওইখানে এরকম একটা অবস্থা, ওখানে গান বাজনা কনসার্ট অনেক আগে থেকেই করা যাচ্ছে না। তার আমরা আসলে ওই ন্যারেটিভ যারা তৈরি করছেন বা তৈরি করার চেষ্টা করছেন, তারা লং রানে এই জিনিসগুলোকে এস্টাবলিশ করার সুযোগ পেয়ে যাচ্ছেন না। এবং আমরা পুলিশ লাইনে ঢুকে কনসার্ট বন্ধ করে দিচ্ছে, গান বাজনা বন্ধ করে দিচ্ছে, এবং সেটা ডিআইজির আশা উপলক্ষে তাকে সংবর্ধনা অনুষ্ঠান। এগুলো তো আপনি সব ঘটনাগুলো বিবরণ দিলেন, বিস্তারিত বিবরণ দিলেন। বিবরণ এক জিনিস, আর আপনার আসল ঘটনাটা আমার কাছে যেটা মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজনের ক্যারেক্টারটা একটু এরকম প্রো ইসলামিক, আবার একটু কনজারভেটিভ। তার মানে না উনি ওইটাকে অ্যাকনলেজ করছে, উনি বলছে না যে, উনি বলছে এইগুলো এখানে হয়, তার মানে হয় না এটাকে চলতে দেওয়া হবে। এবং তিনি এও বলেছেন যে এইগুলোর উপরে
আপনার তদন্ত করে এবং চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে হবে। গান বাজনা বন্ধ হবে কেন? এখন যারা তৌহিদি জনতা বলে এইগুলো করছে, তা তৌহিদি জনতা ভাই আমিও আপনিও, তৌহিদ মানে আল্লাহ এক অদ্বিতীয়, এটা বিশ্বাস করাকে তৌহিদ বলা হয়। তা আমরা সবাই তো তৌহিদি। এখন আপনি যদি আরেকজনের উপরে জোর জবরদস্তি করে তৌহিদি করেন, তখন আর তৌহিদি থাকে না। তৌহিদির যে সংজ্ঞা সেটার মধ্যে পড়ে না। ইসলাম আর থাকে না। সে যাই হোক, যারা এগুলো করছেন আমাদের দেশে, এই যে ফ্যানাটিক এক্সট্রিমিস্ট, আমাদের কিছু ফ্যানাটিক বলতে আমি এই বোঝাচ্ছি যে ধর্মীয় উন্মাদনা আমাদের এই দেশে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি বেশি কাজ করে। তবে যেহেতু আমাদের সরকার একটা আপনার সেটাকে কি একটু শক্ত হাতে ট্যাকেল করার জন্য কোনো কিছু সরকারের মুভমেন্ট আছে? সরকারের ট্যাকেল করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নাইসলি বলেছেন যে এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নাইসলি বলেছেন? উনি তো প্রথমে যেটা বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার লোকের ক্যারেক্টার সম্বন্ধে বললেন যে ওরা একটু আজিজ ভাই একেবারে 10 সেকেন্ডের মধ্যে আমি সারতে চাই। ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। এই সরকার কার্যক্রম ঠিক তো করবার আগেই মব সন্ত্রাসীরা সব কনসার্ট বন্ধ করিয়া দিল। এই তো পরিস্থিতি দেখা যাইতেছে। কারণ গত 6 মাসে একের পর এক মব সন্ত্রাসের বিরুদ্ধে, যেটা বিএনপি আসার পর বলেছিল যে আমরা কোনো মব সন্ত্রাস করতে দেব না দেশে, সেইটা কিন্তু আমরা প্রয়োগ করতে দেখলাম না। বরং এক ধরনের পৃষ্ঠপোষকতা, যেটা অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক শক্তিকে যে পৃষ্ঠপোষকতা যেখানে শেষ করেছে, বিএনপি সেখান থেকে যেন শুরু করেছে। কাজে এটাকে একদম সরাসরি না করতে হবে। কারণ ইসলামের নাম ধরে এইভাবে একটা জায়গাতে আপনি গান কনসার্ট এভাবে বন্ধ করে দেবেন এবং দিনের পর দিন দেশে কি একটা সরকার আছে, সেই প্রশ্নই তো উঠে যায়। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কামাল হোসেন কি 10 সেকেন্ডে যদি কিছু বলতে চান এই বিষয়ে? আমাকে শেষ করতে হবে, কিন্তু তারপরে আমি আপনার একটু মন্তব্য নিতে চাই। আমরা সর্বশেষ যে বিষয়টা আপনি নিয়ে এসেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশে কখনো কোনো অবস্থায় আমরা আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে অ্যাকনলেজ করছেন না? অতীতও দেই নেই, ভবিষ্যৎও দিব না। বাংলাদেশের সকল মানুষই আমরা আজকে আলোচনা করছিলাম আসলে অনেকগুলো বিষয় নিয়ে। আজকে শেষ করতে হচ্ছে আসলে সময়ের জন্য। সবাইকে ধন্যবাদ।